মোহাম্মদ সাদ রাডি থেকে শাব শেখ বাংলাদেশ থেকে এদেশে এসে নাম বদলে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তৈরি করে ফেলে ধৃত জঙ্গি। ভুয়ো নথি তৈরি করে নাশকতার জাল ছড়াচ্ছিল সে। গোয়েন্দা সূত্রে খবর, আনসারুল বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় এবং স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ চালিয়ে গেছে এই রাজ্যে। আধার কার্ড বলছে ঠিকানা মুর্শিদাবাদের হরিহরপাড়া, ভোটার লিস্টে সেই ব্যক্তিরই ঠিকানা দেওয়া মুর্শিদাবাদেরই নওদার। পাসপোর্টে রয়েছে হরিহরপাড়ার ঠিকানা, অর্থাৎ ব্যক্তি এক, পরিচয়পত্রের ঠিকানা একাধিক, মিল একটাই, জেলার সর্বোচ্চ মুর্শিদাবাদ। বাংলাদেশের রাজশাহী থেকে এসে এভাবেই জাল নথি ব্যবহার করে একের পর এক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নাশকতার খুঁটি সাজাচ্ছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাডি। শুধু তাই নয়, বদলে গেছিল নামও। ভারতীয় পরিচয়পত্রগুলিতে সাদ রাডির নাম মোহাম্মদ সাদ শেখ। মোহাম্মদ সাদ শেখ সে কিন্তু একটা আধার কার্ড বানিয়েছিল। এছাড়াও যেটা জানা যাচ্ছে ভোটার লিস্ট থেকে এবং ভোটার কার্ডের অনুযায়ী যে নওদার সে ভোটার ছিল, অর্থাৎ নওদা বিধানসভার সে ভোটার কার্ড বানিয়েছিল। তৃতীয়ত, এই আধার কার্ড ভোটার কার্ড বানানোর পরে অরিজিনাল পাসপোর্ট পর্যন্ত সে বানায়, সেই পাসপোর্টও কপি ইতিমধ্যে তদন্তকারীদের হাতে। গোয়েন্দা সূত্রে খবর, আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের ডানহাত বলে পরিচিত ফারহান ইশরাকের নির্দেশে বাংলা এবং কেরলে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে সাদ রাডি। শুধু তাই নয়, যাতে সন্দেহ না হয় তাই ভারতীয় পরিযায়ী শ্রমিক সেজে পাড়ি দিয়েছে কেরলে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া, পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া, বাংলাদেশে জঙ্গি ধরা পড়া, পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ আতঙ্ক চরমে উঠছে। আর সেই প্রেক্ষাপটেই 18ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ, অসম ও কেরল 3 রাজ্য থেকে 8 জঙ্গি গ্রেপ্তার হয়। ধৃত 8 জঙ্গির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। সূত্রের দাবি, এই মিনারুল শেখই বাংলাদেশে গিয়ে জঙ্গি কার্যকলাপে ট্রেনিং নেয়। অসম পুলিশের এসটিএফ সূত্রে খবর, কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দা শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানের সহযোগে মোহাম্মদ ফারহান ইশরাকের নির্দেশেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে একটি টিম, যার মধ্যে অন্যতম আসাম পুলিশের জালে ধরা পড়া মোহাম্মদ সাদ রাডি ওরফে শাব শেখ। এই মোহাম্মদ সাব বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। তার কাছ থেকে পাওয়া গেছে বাংলাদেশের পরিচয়পত্র ও সার্টিফিকেট। এখানেই শেষ নয়, অসম পুলিশ সূত্রে আরও দাবি, এই জঙ্গিদের মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে নাশকতা। ধৃত 8 জন জঙ্গির মধ্যে নূর ইসলাম মণ্ডল, মুজিবুর রহমান আগেও পশ্চিমবঙ্গে এসেছে। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, তদন্তকারীদের দাবি ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন স্নেক। মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারের ফালাকাটায় স্লিপার সেলের সঙ্গে বৈঠকও করে গিয়েছে ধৃত জঙ্গিরা। সূত্রের খবর, তদন্তে আরও জানা গেছে, ভারতে এসে স্লিপার সেলের জন্য লোক রিক্রুটের চেষ্টা করছিল তারা। এতে বড় ভূমিকা ছিল ধৃত জঙ্গি সাদ রাডি। ধৃতদের রিপোর্টিং ম্যানেজার ছিল বাংলাদেশে বসে থাকা ফারহান ইশরাক। আবির দত্ত ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্ণববাবু, এখানে প্রশ্নটা যেটা উঠবে সেটা হচ্ছে, এই যে ভোটার তালিকায় নাম ঢোকানো, সত্যি কি এটা খুব অস্বাভাবিক বলে মনে হয়? যখন অরিজিনাল পাসপোর্ট তৈরি হয়ে যায় এ রাজ্যে বসে শুধুমাত্র ভুয়ো জাল নথিপত্র ব্যবহার করে, সেই ভুয়ো নথিপত্র ব্যবহার করে স্বাভাবিকভাবে ভোটার কার্ডও তৈরি হবে, আধার কার্ডও তৈরি হবে এবং তার প্রেক্ষিতে ভোটার তালিকায় নাম উঠে যাবে। প্রথমেই তো ছাঁকনিটা দিয়ে ছাঁকা হচ্ছে না, তাহলে পরবর্তীকালে তারা কতদূর নিজেদের ডালপালা ছড়াতে পারলো, সেই প্রশ্নটা করে বা অবাক হওয়ার জায়গা কি আদৌ থাকে? আমি বলছি যে এই যে আপনি বলছেন যে প্রাথমিক সমস্ত নথিপত্রের ভিত্তিতে এগুলো করা হচ্ছে, আলটিমেটলি ছাড়পত্রটা কে দিচ্ছে? ইলেকশন কমিশন এপিক কার্ড দিচ্ছে, ইউআইডিআই সংস্থা দিচ্ছে হচ্ছে আধার কার্ড, পাসপোর্টও দিচ্ছে হচ্ছে পাসপোর্টও দিচ্ছে পাসপোর্ট একাধিক ভেরিফিকেশনের পদ্ধতির মধ্য দিয়ে পাসপোর্ট তৈরি হয়। তার মানে যদি এই ধরনের লোক থাকে, যারা এই ধরনের লোক, তারা নিশ্চিতভাবে কেন্দ্রীয় সেই সমস্ত এজেন্সির মধ্যে তাদের একটা পেনিট্রেশন রয়েছে এবং সেইটাকে যদি না ধরা যায়, যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি একটা লোকাল ট্রাভেল এজেন্সির মালিক। একদম, আমি বলছি একটা লোকাল ট্রাভেল এজেন্সির মালিকও হতে পারে, কিন্তু আমি বলছি তার যদি পেনিট্রেশন এই কেন্দ্রীয় এজেন্সির মধ্যে না থাকে তাহলে সে কাজটা করাচ্ছে কি করে? দুর্ভাগ্যজনকভাবে এখানে যারা বসেছে তাদের মধ্যে একমাত্র জনপ্রতিনিধি হওয়ার সুযোগ আমার ছিল, কাজে আমি এই বিষয়গুলো নিয়ে একটু বেশি
খুব পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে এখানে যদি বলি সেটা তো আপনি অস্বস্তিতে পড়ে যাবেন সদরবাবু, আমাকে ওভাবে খোঁচাবেন না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এখানে বেসরকারি এজেন্সির হাতে এই আধার কার্ড ভোটার কার্ড তৈরি করার যে সুযোগ সেটা তুলে দেওয়াটা, এটা মনে হয়েছে আমার মারাত্মক ভুল হয়েছে। সরকারি কাজ সরকারি দপ্তর যদি মনিটরিং না করে তাহলে যা হওয়ার তাই হচ্ছে। এজেন্সি যদি যায় তাহলে আপনি বিশ্বাস করবেন না যে আপনি একটা ব্যাপার তো বুঝতে পারছেন, এখানে দুজনেই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, শতরূপা এবং অর্ণব দুজনেই এই ব্যাপারটা একটু কনসার্ন থাকা উচিত বলে মনে হয়। এখানে শিক্ষা সংক্রান্ত নথিপত্র জাল করা যায় পশ্চিমবাংলায়। আপনি পাসপোর্ট আসল তো সমস্ত নথি জাল, এটা পশ্চিমবাংলার মাটিতে হচ্ছে, এটা যেমন বাস্তব, তেমনি এজেন্সির হাতে এই আধার কার্ড ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র দেওয়াটা ভয়ঙ্কর ভুল। সেটা স্বীকার করে নিতে অসুবিধে কোথায়? এই সুযোগটাই তো সবাই নিচ্ছে, এই সুযোগই সবাই নিচ্ছে। আপনি শুনে রাখুন, আপনি শুনে রাখুন, আধার কার্ড ভোটার কার্ড এরকম থাকে বিভিন্ন জায়গাতে, আপনি বিশ্বাস করবেন না। এজেন্সি মেবি পেপার ওয়ার্কটা করছে, নলেজ ম্যানেজমেন্টটা করছে। আমি যেটা বারবার এক কথা বলছি, লোকাল এজেন্সি অ্যাজ ইন পুলিশ, লোকাল পুলিশ ভেরিফাই না করলে প্রসেসই হবে না, এবং ফাইনাল যেটা আউটপুট সেটা তুমি আধার কার্ড বলো, ভোটার আইডি বলো, পাসপোর্ট বলো, সেটা লোকাল পুলিশ ভেরিফাই করলে তারপরে পেপার ওয়ার্ক এগোবে। সেজন্য আমি মানলাম এজেন্সি যদি পেপার ওয়ার্ক করে, আবারও যদি আমি বলছি নলেজ ম্যানেজমেন্ট করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, পাসপোর্ট অফিসে যেভাবে ভেরিফিকেশন হয়, প্রত্যেকটা নথিপত্র ধরে ধরে অরিজিনালের সঙ্গে মিলিয়ে মার্কশিট থেকে সার্টিফিকেট সর্বস্ব দেখা হয় একেবারে আগা থেকে গোড়া, তাহলে এরা কি করে ছাড় পেয়ে যায় বলুন তো? না, তার কারণ লোকাল বাচ্চার মতো করে, বাচ্চা সিনেমাতে যেমন হয়েছিল তেমন হয়তো ভেরিফিকেশন। হাওড়ার বামলিতে পাসপোর্টের যে অফিসগুলো রয়েছে সেই সেবা কেন্দ্রগুলোর উপরে এখন নজরদারি চালানো হচ্ছে। সব আমি মানলাম, সেটা কখন? সেটা যখন অ্যাপ্লাই করছো, তুমি যে অ্যাপ্লাই করছো তোমার ডকুমেন্টগুলো অরিজিনাল সঙ্গে ডকুমেন্টকে ছেড়ে দিল কি করে? জয়ন্দা, যদি অরিজিনাল ডকুমেন্ট আপনি এটা বলুন, ভুয়ো ডকুমেন্ট দেখে বুঝতে পারছেন না, ভুয়ো ভাষা আছে অরিজিনাল ওই সংস্থার মধ্যে, এই সংস্থার মধ্যে নিশ্চিত অসাধু লোক রয়েছে, যারাই এগুলোর অ্যাপ্রুভাল দেন, সেটা রাজ্য সরকারের পক্ষ থেকেই হোক, কেন্দ্র সরকারের পক্ষ থেকেই হোক, সোর্সের মধ্যে ভূত আছে, শতরূপাতি মানতে হবে। ভারতের ভোটার লিস্টে বাংলাদেশের জঙ্গি মোহাম্মদ শাহাদ রাডি, স্থানীয় সূত্রে খবর 10 বছর আগে এদেশে ঘাঁটি গেড়েছিল এই জঙ্গি। বাংলাদেশ থেকে এসে সরাসরি আসে মুর্শিদাবাদে হরিহরপাড়ার কেদারতলায় দাদুর বাড়িতে ওঠে। দুটি ভোটার কার্ডের পাশাপাশি ভারতে এসে আধার কার্ড এমনকি পাসপোর্টও বানিয়ে নিয়েছিল মোহাম্মদ শাহাব শেখ। স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি চলে যায় নওদার দুর্লভপুরে পিসির বাড়িতে। সেখানে প্রথমে পোশাকের দোকানে, পরবর্তীকালে ছাগলের ফার্ম খোলে। কখনো কেউ গুনাক করেও জানতে পারেনি যে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়া এই ব্যক্তির আসল উদ্দেশ্য কি কি করতেন এখানে সাহেব আপনার এখানে এসে? বোরখার দোকান। এই এখান থেকে গেল কবে? 3 বছর হয়ে যাচ্ছে। বছর 3। আগে ওর বাড়ি বাংলাদেশে ছিল? সাহেবের বাড়ি কোথায়? বাংলাদেশে। আচ্ছা, ওরা কয় ভাই বোন? 4 ভাই 1 বোন। অন্যরা সব কোথায় থাকে? বাংলাদেশে থাকে? বাংলাদেশে থাকে। সাহেব কবে এসেছিল এই দেশে? 10 বছর হয়ে গেল। কেরালায় কবে গেল? কেরালা ওইদিকে আবার 9-10 মাস হয়ে যাচ্ছে যাওয়া। কি কাজ করতো? কেরালায় যাইতো, কি করে রাজমিস্ত্রি করতো, সময়ে হয়তো কোনো গাড়ির মালটাল নামাইতো। কি ও এখানে ভোট দিতে আসতো? ভোটের সময় না। মিস্টার চট্টোপাধ্যায়, এখানেই কিন্তু কোথাও একটা কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছে। একটু আগে যে রহমানির বক্তব্য আমরা শুনিয়েছিলাম, যে একেবারে চিকেন নেক চায়নাকে বলে কেটে ফেলার ব্যবস্থা করবে বলে হুমকি দিচ্ছিল, সেই রহমানির নির্দেশেই কিন্তু চলতো এই শাহাদ রাডি। আর এই শাহাদ রাডি, যার দুখানা ভোটার কার্ড রয়েছে, রাজ্য সরকারের গাফিলতি না কেন্দ্র সরকারের গাফিলতি, অবশ্যই প্রশ্ন থাকবে, নাকি দুজনের গাফিলতি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই দুখানা ভোটার কার্ড নিয়ে যেমন ভোটার লিস্টের নাম সে তুলেছিল, এ রাজ্যে বাস করতো, স্লিপার সেলকে অ্যাক্টিভেট করছিল, অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিল, আবার পরিযায়ী শ্রমিক হিসেবে কেরলেও গেছিল। মানে কেরল থেকে যারা অ্যারেস্ট হয়েছিল, আনসারুল্লাহ বাংলা এবং এরা, মানে প্রত্যেকে যে ইন্টার কানেক্টেড এবং ছড়িয়ে রয়েছে গোটা নেটওয়ার্কটা ভারতবর্ষ জুড়ে, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে। দেখুন, আনসারুল্লাহ বাংলা টিম 2012 সালে করাচিতে তৈরি হয়, এটা সবসময় মনে রাখবেন, করাচি, এবং সেখানে ছিল ISI, যেটা বারবার আমি বলছি। তারপরে দেখা যাচ্ছে 2012-র পর থেকে ওরা ইন্ডিয়াতে ঢুকতে শুরু করে আস্তে আস্তে।
এখন যে দেখছেন যে এদের যে মোটর অপারেন্ডি হচ্ছে, আমরা খাগড়াগড়েও দেখেছি, এরা আসে চুপচাপ একটা কভার জব নেয়, যেটাকে বলে কভার জব। কোনো জায়গায় শেল্টার নিল, তারপরে তারা ডকুমেন্টেশন শুরু করে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুভ করার জন্য। কোনো জায়গায় গেলে, হোটেলে গেলে আপনার কার্ড লাগে, কোনো জায়গায় গেলে টিকিট কাটতে হলে হয়তো কার্ড লাগে। সুতরাং এইগুলো তারা তৈরি করে কভারটাকে তৈরি করে ভেতরে যেটা করে এরা, সেটা হচ্ছে এখন ধরুন অ্যাজ অন ডেট আপনাকে আমি বলে দিচ্ছি, আনসারুল্লাহ বাংলা টিম 20 থেকে 25টা মডিউল কাজ করছে ইন্ডিয়াতে, নট লেস দেন 20 থেকে 25টা মডিউল কাজ করছে। এটা কিন্তু আজকে নয়, আজকে আপনি আসাম পুলিশের টিপ অফ পেয়েছে বলে সেটাই 8 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু কতজন যে সারফেসে আছে সেটার দায়িত্ব হচ্ছে, এর জন্য ইন্টেলিজেন্স করলে হবে না। মেন হচ্ছে ইন্টেলিজেন্স অফিসার শুধু না, তার হচ্ছে এজেন্ট। যে ইন্টেলিজেন্স অফিসার ততটাই শক্তিশালী, যার যত এজেন্ট আছে। এজেন্ট রিক্রুট করতে হবে বিভিন্ন জায়গা থেকে, স্পট থেকে, এটা সব থেকে বড় কথা। এবং এইটা যদি যতক্ষণ পর্যন্ত না করবে, এই যেমন ধরুন কাশ্মীরিটা এলো আজকে, কাশ্মীর এখানে থাকলো, যেমন ওর যদি ভালো এজেন্ট থাকে সঙ্গে সঙ্গে খবর এসে যাবে যে একটা নিউ অ্যারাইভেল এসে গেছে, ওই ক্যানিংয়ে আছে, অমুক জায়গায় আছে, তারপর আপনি আপনার প্রসেস শুরু করুন। সুতরাং এই এজেন্ট সিস্টেমটা পুলিশের পার্টিকুলারলি গোয়েন্দাদের যতক্ষণ পর্যন্ত এজেন্ট সিস্টেমটা ঠিকমতো মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত এদিকে কারণ এরা হচ্ছে অত্যন্ত হাইলি ট্রেন্ড, হাইলি মোটিভেটেড, মাইন্ড ইট, and they merge with the background. একদম। সুতরাং এইগুলোকে, আর আমাদের সব থেকে দুঃখের কথা হচ্ছে যে আমরা ইতিহাসটাকে ভুলে যাই। কলকাতায় যেসব কেস হয়েছে সেগুলোকে চর্চা করেছে। এই যে ধরুন আজকে আমি নাম বলে দিচ্ছি আপনাকে, মোহাম্মদ আমিন হচ্ছে আহলে হাদিসের যে অফিসটা আছে আপনার আরামবাগে ঢাকায়, সেটা হচ্ছে এদের অ্যাড্রেস। এই যে আজকে যে লোকটা জাভেদ দেখলেন, এই ডেস্টিনেশন কোথায়? মোহাম্মদ আমিনের কাছে। একেবারেই দায়িত্ব কার, রাজ্যের না কেন্দ্রের, সেই নিয়ে যেমন তরজা চলছে, তার পাশাপাশি ভোটার কার, সেই নিয়েও কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক বিরোধী। এখানেই শেষ নয়, ভারতীয় পরিচয়পত্র তৈরির পরে পরিযায়ী শ্রমিক সেজে পাড়ি দিয়েছিল এই জঙ্গি কেরলে, এবং 7 রাডি জঙ্গি নিয়ে এই তথ্য সামনে আসার পরে বিজেপির আইটি সেলের প্রধান কি বলছেন অমিত মালব্য, তিনি বলছেন জাতীয় নির্বাচন কমিশনকে তিনি ট্যাগ করেছেন এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অভ্যন্তরীণ নিরাপত্তা এবং নির্বাচনের অখণ্ডতা বজায় রাখতে পশ্চিমবঙ্গে অবিলম্বে ভোটার তালিকার ঝাড়াই বাছাই করতে হবে। অমিত মালব্য চাঞ্চল্যকর দাবি, 7 রাডি তৃণমূলের ভোটার। তিনি বলেছেন এটা হিমশৈলের চূড়া মাত্র। ক্ষমতায় টিকে থাকতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটাধিকারের সুযোগ করে দিয়ে তাদের ভোট ব্যাংকে পরিণত করছে তৃণমূল। স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে উঠেছে, আর গোটা বিষয়টি দেখা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব, পাল্টা বলছেন ফেরহাদ হাকিম। যারা ভোটের আইডি কার্ড ইস্যু করেন, নির্বাচন কমিশনকে আমি রিকোয়েস্ট করব যে আরো ভালোভাবে নির্বাচন কমিশন যাতে ভোটার আইডি দেওয়ার আগে আরো বেশি করে তারা কি বলে চেক করেন, একটাও যাতে ভুয়ো ভোটার না থাকে, এটা দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব। চয়নদা, ভোট নিঃসন্দেহে অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তার পাশাপাশি যে ক্যানিং এর যাদের স্থানীয় বাসিন্দাদের চেহারাগুলো দেখালাম, যেভাবে তারা চিন্তার মধ্যে রয়েছেন, বাড়ির পাশ থেকে একজন জঙ্গিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সাধারণ মানুষকে আগে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়াটাই কি সরকারের কাজ নয়? নির্বাচনের অখণ্ডতা নিঃসন্দেহে প্রয়োজনীয়, গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, কিন্তু সেটা তো প্রাথমিক হতে পারে না। দেখুন, প্রাথমিক তো আপনি যেটা বলছেন সেটা তো অবশ্যই সত্যি কথা, পাশাপাশি যেটা এই যে নির্বাচন কমিশনকে ট্যাগ করে ওই আইটি সেলের যিনি বলছেন, তাকে তো মাথায় রাখতে হবে যে তিনি এজেন্সিকে দিলেন কেন, তাহলে এজেন্সিকে দিলেন কেন? ক্রস চেক করার সুযোগই তো থাকছে না, ক্রস চেক করার সুযোগই তো থাকছে না, ডকুমেন্টেশন। আরে এগুলো বলে লাভ আছে? কি হবে? আমি প্রাইভেটাইজেশন কেন করলাম? এই ধরনের ডকুমেন্ট, এই ধরনের ডকুমেন্টেশন হলো যেখানে একটু কথা বলতে হবে, একাধিক কথা বলা আছে, আমাকে বলে থামিয়ে যাওয়া যাবে না। একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম, সেগুলো সমস্তই করা হয়েছে, প্রায় 25,000। আমি সেখানে তো বলছি আপনাকে, সেটা হচ্ছে ভারতবর্ষের একাধিক রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যা জনসংখ্যা তার থেকে বেশি হচ্ছে আধার কার্ডের সংখ্যা। ঠিক আছে, তার মানেটা হচ্ছে যে একাধিক আধার কার্ড অথবা ভুয়ো আধার কার্ড এটা তৈরি করা যাচ্ছে। আধার কার্ড তৈরি করার যে প্রক্রিয়া, মানে দিল্লিতে হয়েছে, দিল্লির কথা বলছি, দিল্লি
তোমার মনে থাকবে কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে, তখন সিএ নিয়ে যখন আমরা কথাবার্তা বলছিলাম, সিএ প্রায় লাগু হয়ে যাচ্ছিল, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত তৃণমূল নেতারা এবং বেশ কিছু বাঙালি আঁতেলরা বললো আমরা কাগজ দেবো না। কাগজটা কেন চাওয়া হয়েছিল? যে বার্থ প্লেস কোথায়, তুমি আদৌ ওখান থেকে এখানে এসছো, এতদিন কি করছো, তোমার বাড়ি ঘর এখানে কি আছে, এইগুলো যদি তখন একটা চেকিং হয়ে যেত। অফকোর্স ইলেকশন কমিশন এখন আবার চেকিং এই যে এভাবে কোথায় কে চেকিং করবে, এজেন্সি করবে নাকি সরকার করবে, দায়টা কার? সরকার কবে কাগজপত্র চেয়েছিল, সেই কোন কালে সিএ হয়েছিল সেই নিয়ে এখন এই প্রশ্নগুলো তো এখন আসল কথা নয়। আসল কথা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি। সেই ইন্টারনাল সিকিউরিটিতে রাজ্য আর কেন্দ্র দায়কে এভাবে একে অপরের ঘাড়ে চাপিয়ে জেরে ফেলা যাবে না, মোটেই না। কারণ ইন্টারনাল সিকিউরিটিটা কমপ্লিটলি স্টেট সাবজেক্ট। স্টেট মানে স্টেট ইনক্লুডিং দ্য প্রভিন্সেস। অল প্রভিন্স যদি কোঅপারেট না করে, এবং এক মিনিট প্লিজ, এখন আপনার এনআইএ হয়েছে, এনআইএ হওয়াতে এনআইএ নিজে ইনভেস্টিগেশন করছে। এর আগে এটা আইবি, আমরা যেখানে কাজ করতাম ইন্টেলিজেন্স ব্যুরো, আমরা কিন্তু পুলিশকে দিয়ে কাজ করে, মাইন্ড ইট। ইন্টেলিজেন্স ব্যুরো কিন্তু কোর্টে যায় না, অ্যারেস্ট করে যা করেছে পুলিশকে দিয়ে। সুতরাং কোঅর্ডিনেশন বিটুইন দ্য পুলিশ অ্যান্ড প্লিজ এবং দ্য সেন্টার, সেটা যদি ঠিক মতো না হয় তাহলে এই টেরোরিস্টরা এই যে আমাদের ফল্ট লাইন, এই ফল্ট লাইনে কিন্তু ওরা কাজ করছে। ওরা জানে যে পশ্চিমবাংলাটা সেফ হেভেন, পশ্চিমবাংলাটা সেফ হেভেন, এবং সেই জন্যই এরা এখানে এসে মার্চ উইথ দ্য ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট জোগাড় করছে, সমস্ত নাশকতা কাজ করছে। এবং এখানে সব থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গকে ব্যবহার করে জঙ্গিরা যেভাবে সক্রিয় হচ্ছে সেটাকে কি করে থামানো সম্ভব, প্রশ্নটা কিন্তু সেখানে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।